আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। আমি আবিদা সুলতানা, মর্নিং শিফটের বাংলা বিষয় সহকারী শিক্ষক। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বার্ষিক পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য বাংলা ভাষার জন্মকথা। এটি তোমাদের বইয়ের সর্বশেষ গদ্য আলোচনা। এই গদ্যটি লিখেছেন হুমায়ুন আজাদ। আজকে আমাদের সৃজনশীল আলোচনার ক্লাসের আজকে আমাদের অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসের পার্ট নাম্বার হচ্ছে 13 এটি, আর আমাদের বাড়ির কাজ নাম্বার হচ্ছে 13 নাম্বার লেকচারের ক্লাস। আমরা শুরুতেই জেনে নিব লেখক এবং ভাষা গবেষক হুমায়ুন আজাদ সম্পর্কে। যখন ক্লাস অনুশীলন করবে বাংলা বইটি, সাহিত্য কণিকা বইটি সাথে রাখবে বোঝার সুবিধার্থে। শুরু করছি, আর এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 74 থেকে 75 পৃষ্ঠা। বাংলা ভাষার জন্মকথা, এটি মূলত একটি প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। একজন কৃতি ছাত্র হিসেবে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। তার গবেষণা গ্রন্থ হচ্ছে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব ইত্যাদি। কিশোর পাঠকদের জন্য লেখা দুটি গ্রন্থ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে অলৌকিক স্টিমার ও জল চিতাবাঘ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম হুমায়ুন আজাদ সম্পর্কে। কবি শামসুর রহমান সম্পর্কে তিনি লিখেছেন একটি, তার খুবই পছন্দের ছিল কবি শামসুর রহমান, তাকে নিয়ে লিখেছেন নিঃসঙ্গ শেরপা। আর মূলত হুমায়ুন আজাদ একজন ভাষা গবেষক ছিল। ভাষা বিষয়ে তার নানাবিধ প্রবন্ধ রয়েছে, তেমনি একটি প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিল। পরবর্তীতে তিনি যখন ভাষাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় সেখানে তিনি অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। আমরা শুরু করছি প্রবন্ধ রিডিং। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষায় বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষার জন্মের একটি ইতিহাস রয়েছে। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের মূল কথাটি এটি। প্রত্যেকটি জিনিসেরই একটি জন্মের ইতিহাস থাকে। বাংলাদেশ কিভাবে জন্ম হয়েছিল, কিভাবে ভারত থেকে পাকিস্তান আর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ওঠে, এবং সেই বাংলা ভাষা আজকে আমাদের জাতীয় এবং ঐতিহ্যের একটি সম্পদ। হুমায়ুন আজাদ, লেখক হুমায়ুন আজাদ এখানে আলোচনা করে দেখাতে চেয়েছেন যে আসলে বাংলা ভাষাটার প্রাচীন রূপটি কেমন ছিল, কিভাবে এর উৎপত্তি ঘটেছিল। আমরা চলে যাব পরের প্যারায়। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্ট মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে অন্যরকম হয়ে গেছে। তবে এখানে লেখক একটু মজা করে বলেছেন যে বাংলা সংস্কৃতের জননী, এটা অনেক ভাষাবিদ প্রমাণ করতে চেয়েছিলেন, সেটাকে লেখক একটু ব্যঙ্গাত্মকভাবে একটু হাস্যরসে তুলে ধরলেন। আচ্ছা, না চলে অন্যরকম হয়ে গেছে, তবে 19 শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরে। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি। শিক্ষার্থীরা, আমরা সংস্কৃত ভাষা সম্পর্কে জানি
সংস্কৃত ভাষা সম্পর্কে পরে আরেকটু আলোচনাও রয়েছে। এই বাংলা ভাষায় সংস্কৃত ভাষার প্রচুর পরিমাণে শব্দ রয়েছে, বাংলা কবি সাহিত্যিকরা ব্যবহার করেছিলেন। ঘটেছে অন্য কোনো ভাষা থেকে, সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। এখানে আমরা পেলাম একটি গুরুত্বপূর্ণ লাইন, আন্ডারলাইন করবে, সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। উঁচু শ্রেণীর মানুষ, সম্ভ্রান্ত মানুষ এই ভাষাকে লেখার কাজে ব্যবহার করত। তার কথ্য ছিল না, অর্থাৎ এই ভাষায় কেউ কথা বলতো না, কথা বলতো মানুষ নানা রকম প্রাকৃত ভাষা। এখন এই প্রাকৃত শব্দটার মানে কি? সাধারণ মানুষ, যেটা সাধারণ মানুষের যে ভাষাটা ছিল সেটাকে বলা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। আন্ডারলাইন করবে, প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। এই লাইনটি আন্ডারলাইন করতে হবে। মানে সাধারণ মানুষ তার দৈনন্দিন কাজকর্মে যে ভাষাটি ব্যবহার করতো সেটি ছিল প্রাকৃত ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। যে 19 শতকের যে সমালোচকরা অনেকে আবার মনে করেছেন যে সংস্কৃত থেকে সরাসরি বাংলা আসেনি, কিন্তু অনেককাল আগে মানুষ মনে করতো সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। আগেই বলেছি, এই যে বাংলাদেশ এবং পাকিস্তান বা ভারত মিলে পুরোটাই একটা ভারতীয় উপমহাদেশ, পুরোটাই একটা রাষ্ট্র ছিল, এবং সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা প্রচলিত ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো বিভিন্ন ভাষা প্রচলিত আছে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? মানে এই যে প্রাকৃত স্তরগুলো, এই যে সাধারণ মানুষের বিভিন্ন অঞ্চলের ভাষা, তাহলে কোন ভাষাটা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। প্রিয় শিক্ষার্থীরা, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী। বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। বাংলা ভাষায় যে সাধারণ কতগুলো ভাষা থেকে উৎপন্ন হয়েছিল তার কতগুলো স্তর, যে বাংলা ভাষায় নানা প্রাকৃত স্তরের মধ্য দিয়ে মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, এরকম নানা স্তর দিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে মাগধী প্রাকৃত। এখন মাগধী কথাটার মানে কি? মাগধী কথাটার মানে হচ্ছে বিহারের দক্ষিণাঞ্চলকে এই মাগধ জেলা থেকে যে উৎপন্ন সেখান থেকে যা কিছু জাত, যা কিছু উৎপন্ন সেটাই হচ্ছে মাগধী, অর্থাৎ মগধ সম্পর্কিত যা তাই হচ্ছে মাগধ। এবং ওই মগধ অঞ্চলের ভাষা থেকেই বাংলা ভাষার যে সাদৃশ্যটা আমরা খুঁজে পেয়েছি, সেই জন্য এটাকে বলা হয়েছে মাগধী প্রাকৃত স্তর। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। মানে এখানে বোঝা গেছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনি একজন বিখ্যাত ভাষাতাত্ত্বিক ভারতের। তো তার চোখে প্রথমে বাংলা ভাষার ইতিহাসটি তার আলোচনায়, তার যে গবেষণা গ্রন্থটি ছিল তার মাধ্যমে আমরা জানতে পারি। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর আগে। এই যে ইতিহাসটি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তা কয়েক হাজার বছরের ইতিহাস, সেটি আলোচনা করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বইটি রচনা করেছেন। ইউরোপ ও এশিয়ার, এখানে যে লেখক বলেছেন যে কয়েক হাজার বছর আগে পিছিয়ে যেতে হবে, এই যে কয়েক হাজার ইউরোপ এবং এশিয়ার যে কানেক্টিভ অংশটা ছিল সেখানে লেখক চলে গিয়েছেন। ইউরোপ ও এশিয়ার কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল, অর্থাৎ ইউরোপের একটা অঞ্চল এবং এশিয়া, এই যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা অঞ্চলের সাথে যে সংযোগস্থল, এবং এইখানটার ভাষাগুলোর মধ্যে গভীর মিল লক্ষ্য করা যায়। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখন আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত। মানে বাংলা ভাষাটা আমরা যেটা পেয়েছি তার প্রাচীনতম স্তর ইন্দো ইউরোপীয় ভাষা, অর্থাৎ ভারত ইন্ডিয়া, ভারত থেকে ইন্ডিয়া শব্দটা নিয়ে আর ইউরোপ থেকে ইউরো শব্দটা নিয়ে ইন্দো ইউরোপীয় ভাষা বলে একটা ভাষা ছিল অনেক আগে। সেখানকার যে ইউরোপের পশ্চিমাঞ্চলে এবং ভারতের পূর্বের এই স্থানটিতে যেই ভাষাটি ছিল সেই ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের মিল ছিল বলে গবেষকরা মনে করছেন। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করেন, অর্থাৎ একটি বংশ থেকে পরে নানাবিধ ভাষা তৈরি হয়েছে। ওই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, যেটি আমি আগেই বলেছিলাম যে প্রাচীন ভাষা বংশটির কথা গবেষকরা বলেছেন তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এখানে আন্ডারলাইন করবে, ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলো একটি ভাষা বংশের সদস্য মনে করেন। এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো শাখা। একটা বংশ থেকে অনেকগুলো শাখা হয়, একজন প্যারেন্টস থেকে কিন্তু অনেকগুলো, যেরকম হয় গাছ থেকে অনেকগুলো শাখা লাভ করে, এরকম বলা হচ্ছে এখানে
ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ ইউরোপ এবং ভারতের যে অংশটা মিলে ইন্দো ইউরোপীয় হয়েছিল এবং সেখান থেকে একটি শাখা হয়ে থাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যেহেতু অনেক আগে এবং একদম প্রাইমারি স্টেজে, সেই জন্য সেটাকে আমরা প্রাচীন স্তর বলছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এটা আন্ডারলাইন করবে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে দুটো, একটা হচ্ছে ইউরোপীয় আর একটা হচ্ছে ভারতীয় অংশ, এবং সেই অংশের যে প্রাচীনতম স্তর এটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এই ঋগ্বেদকে ইনি একজন মুনি ঋষি আমরা বলতে পারি, যিনি সনাতন ধর্মের জন্য কতগুলো ধর্মীয় বিষয়ক মন্ত্র লিখেছিলেন, যেটি এই শ্লোক ছিল। এগুলো শ্লোকের আকারে, আমরা এখানে ওয়ার্ড মিনিং এ আছে অলরেডি, যে শ্লোক মানে হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত দুই চরণে অন্তমিল, মানে চরণের শেষে মিল থাকবে এবং প্রত্যেকটা 4 লাইনের স্তবকের মতো বিভক্ত থাকে, এরকম ছোট ছোট কবিতা বা কবিতা অংশ। এই শ্লোকগুলোর মূল কথা ছিল ধর্মীয় বিভিন্ন কথা, ধর্মীয় বিভিন্ন উপদেশ। তো সেই ঋগ্বেদের কথাগুলোকে সেখানে বেদ যেটাকে বলা হয় হিন্দুদের ধর্মগ্রন্থ, সেই বেদের এই মন্ত্রগুলো সেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। বেদের শ্লোকগুলো, এই শ্লোক কথাটার মিনিংটা আমরা দেখেছি, পবিত্র বলে বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখতো। এই যে বেদ, যে ভাষায় তিনি এগুলো লিখেছিলেন এবং তাকে যারা অনুসরণ করতো, যেহেতু তিনি তাদের কাছে একজন মুনি ঋষির মতো ছিল, তার অনেক অনুসারী ছিল এবং সেগুলো তারা এটাকে বেশ পবিত্র বলে ধর্মীয় বিষয় হিসেবে মুখস্থ করে রাখতো। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা। এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। এই যে বৈদিক ভাষা, বৈদিক কথাটার মানে হচ্ছে বেদ সম্পর্কিত, যা বেদ থেকে যে ভাষাটা আমরা পেয়েছি, এবং সেই ঋগ্বেদের এই ভাষাটা সাধারণ মাস পিপলের কাছে, আর যেসব মানুষের অক্ষর জ্ঞান ছিল না তাদের কাছে এটা কিছুটা জটিল বলে মনে হতে থাকে। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবিদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত। এই যে বললাম বেদের সেই ভাষাটাকে কিছুটা ফরম্যাটে রেখে এখানে একটি ভাষা তৈরি করা হলো, যেটার নাম ছিল সংস্কৃত। অর্থাৎ সংস্কৃত কথাটার মানে হচ্ছে বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। মানে বেদের ভাষাটাকে আরেকটু পরিশীলিত করে, আরো একটু শুদ্ধ করে, যেটি মানুষের আরো একটু কিছুটা বোধগম্য করে তৈরি করা হলো, সেটি হচ্ছে বৈদিক সংস্কৃত ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। খ্রিস্টের জন্মের 400 বছর আগে, আন্ডারলাইন করে নিবে, এই ভাষা থেকে শুরু করে বিধিবদ্ধ হয়েছিল এই পর্যন্ত। এই ভাষার নাম সংস্কৃত এখান থেকে নিয়ে খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল এই পর্যন্ত, আন্ডারলাইন করবে। চলে আসি পরের প্যারায়। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। যীশু খ্রিস্টের জন্মের আগে ভারতীয় আর্য ভাষা, যেখানে আমরা পেয়েছিলাম যে ইউরোপ এবং ইউরোপীয় যে ভাষা বংশটি ছিল সেটা যে আর একটি অংশ হচ্ছে ভারতীয় আর্য ভাষা, তার 3টি স্তর যীশু খ্রিস্টের জন্মের আগেই পাওয়া গিয়েছিল। প্রথম স্তরটির নাম বৈদিক বা সংস্কৃত, বৈদিক সংস্কৃত। আচ্ছা, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এর ভাষাকাল। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে যে 3টি স্তর, তার প্রথম স্তরের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত। যীশু খ্রিস্টের জন্মের, আমরা জানি জন্মের এই সময়টাকে ক্রমান্বয়ে এখানে শূন্যর দিকে আসে, 1200 থেকে নিয়ে 800 থেকে 400 এভাবে শূন্যর দিকে আসতে থাকে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টা। তারপর পাওয়া যায় সংস্কৃত খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে, এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনি, এখানে আন্ডারলাইন করবেন, ব্যাকরণবিদ পাণিনি, তিনি একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ ছিল, তার হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। অর্থাৎ সংস্কৃত ভাষার যে নিয়ম কানুন, যে নীতিমালা, সেগুলো প্রণীত হয় এই ব্যাকরণবিদ পাণিনির হাতে, এবং সেটি যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আন্ডারলাইন করবেন, বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা কি, যে বেদের ভাষা এবং সংস্কৃতের যে ভাষাটা তৈরি হয়েছিল পরবর্তীতে, এটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা।
প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য। তার পরবর্তীতে সাধারণ মানুষের যে কথাগুলো কোনো কোনো রাইটারের দ্বারা আসতে শুরু করে, লিপিবদ্ধ হতে শুরু করে, তখন লেখার অত মুদ্রণ যন্ত্র ছিল না, লেখার অত প্রচলন ছিল না, তাই মানুষ হাতে যতটুকু লিখতে পারত। এই যে ঋগ্বেদ তিনিও হাতে লিখেছিলেন এবং পরবর্তীতে প্রাকৃত ভাষায় কেউ কেউ সাহিত্য রচনা শুরু করলো, যার কিছুটা নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইটি খ্রিস্টের জন্মের পরে, আর এখানে খ্রিস্টের জন্মের পূর্বের সময়, আর এটি যীশু খ্রিস্টের জন্মের পরের সময়। ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্ম থেকে নিয়ে করে এটা পরের সময়, আর যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়। তাই 450 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত রূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। মূলত মৌখিক ছিল, আর কেউ কেউ এসব ভাষায় বিভিন্ন প্রয়োজনে লিখেছেন অথবা সাহিত্য রচনা করেছেন। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। এই যে প্রাকৃত ভাষাগুলোর কথা বলা হয়েছে, যে প্রাকৃত একটি সাধারণ মানুষের যে মধ্য ভারতীয় আর্য ভাষার কথা যেটা বলা হয়েছিল, সেই স্তরে যে প্রাকৃত ভাষাগুলো লিপিবদ্ধ হতে শুরু করে এবং এই যে ভারতীয় প্রাচীন রূপ, এবং যেখানে আমরা বললাম যে সাধারণ মানুষের ভাষা যে একটি লিপিবদ্ধ করা হয়েছিল, এবং সেখানে যে প্রাকৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরে আসে মধ্য ভারতীয় আর্য ভাষা, সেখানে যেই ভাষাগুলো লিপিবদ্ধ করা হয় সেটি কি হচ্ছে প্রাকৃত স্তর। এবং এই প্রাকৃত স্তরে ভাষাগুলো বিকৃত মানে চেঞ্জ হয়ে গিয়েছে, এবং চেঞ্জ হয়ে সেই স্তরের নাম হলো অপভ্রংশ। আর এই অপভ্রংশ কথাটার মানে হচ্ছে যা খুব বিকৃত হয়ে গেছে, মানে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি প্রভৃতি। অর্থাৎ সেই যে অপভ্রংশ, সেই যে বিকৃত বা পরিবর্তিত ভাষা, সেটা থেকে উৎপন্ন হয়েছে আধুনিক আর্য ভাষা। আমরা পেয়েছি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ছিল সংস্কৃত এবং বৈদিক, মধ্য ভারতীয় আর্য ভাষায় ছিল প্রাকৃত স্তরের ভাষাগুলো, এবং সেই প্রাকৃত স্তরের ভাষাগুলো পরিবর্তিত হয়ে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই আধুনিক ভারতীয় আর্য ভাষাটি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। এই এখানে আধুনিক লেখা হয়েছে, এটি মূলত নব্য ভারতীয় আর্য ভাষা। বিভিন্ন অপভ্রংশ ভাষাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, এবং চেঞ্জ হয়ে এখান থেকে এই যে আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি। আমরা দেখবো যে বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার বা এইসব অঞ্চলের ভাষাগুলোর কিছু না কিছু শব্দগত বা ধ্বনিগত মিল পাওয়া যায়। আসলে এসবের উৎপত্তি একই জায়গা থেকে হয়েছিল। এই কারণে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা, আসামি আর ওড়িয়া ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, আসামে যে ভাষাটা প্রচলিত আছে যে বাংলা, সেটির সাথে আমাদের মিল রয়েছে। সো এটা আমরা আন্ডারলাইন করব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে, অর্থাৎ যে ভারতের সে বিহারের যে মগধ অঞ্চল, সেখানে যে অপভ্রংশ যে ভাষাটি বিকৃত হয়ে গেছে, সেটা থেকে বাংলা, আসামি এবং ওড়িয়া ভাষার জন্ম হয়েছিল। উড়িষ্যা, এই ওড়িয়া মানে হচ্ছে উড়িষ্যা অঞ্চলে যে ভাষা ভারতের, সেই ভাষাটি হচ্ছে ওড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িয়া ভাষা। শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম যে যেহেতু একই ভাষা বংশ থেকে, একই ভাষার স্তর থেকে উৎপন্ন হয়েছে, তাই আসামি ভাষার সাথে বাংলা এবং ওড়িয়া ভাষার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মানে শব্দগত নয়, শুধু ব্যাকরণগত অনেক মিল রয়েছে। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্ম ছিল মাগধী অপভ্রংশের দুটি শাখা থেকে। মাগধী অপভ্রংশের যে স্তরটি আমরা পেয়েছি, মগধ অঞ্চলের যে ভাষাগুলো, সেখান থেকে পরিবর্তিত হয়ে আরো দুইটি শাখা তৈরি হয়। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী এবং ভোজপুরি। এটি যারা প্রাচীন ভাষা নিয়ে আলোচনা করেছে এবং চর্যাপদ বা তার আগের কিছু নিদর্শনের মধ্যে আমরা এগুলো পেয়েছি। ভাষাগুলোর মধ্যে কিছু মিল রয়েছে। মৈথিলি ভাষা মধ্যযুগের যে একটা ভাষা ছিল, সেটির সাথে বাংলা ভাষার কিছুটা সাদৃশ্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে তিনি একজন ভাষাতাত্ত্বিক, আমরা তার নাম জানি সবাই, তিনি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌড়ীয় প্রাকৃত। গৌড় অঞ্চলের যে ভাষা, এই যে সাধারণ মানুষের ভাষা, সেটি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। তিনি এখানে আন্ডারলাইন করব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তিনি একটি প্রাকৃতের নাম বলেন। এখানে আমরা মাগধী প্রাকৃতের কথা পেয়েছি, মাগধী অপভ্রংশের কথা পেয়েছি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যে ভারতের গৌড় অঞ্চলের যে ভাষা, সেইখানে প্রাকৃত সাধারণ মানুষের ভাষাটিকে গৌড় প্রাকৃত বলেছেন। তিনি মনে করেন গৌড়ীয় প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌড়ীয় অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে বাংলা ভাষা। যে গৌড়ীয় অঞ্চল, যে অঞ্চলটাকে এখানে মিন করেছেন,
তারই পরিণত অবস্থা, মানে অনেক বেশি ম্যাচিওর অবস্থায় হয়েছে অপভ্রংশ। মানে গরীয় প্রাকৃতিক অপভ্রংশ মানে আমরা আগে পেয়েছি যেটা চেঞ্জ হয়ে গেছে, যেটা পরে অনেক বেশি বিকৃত হয়েছে। অপভ্রংশ মানে বিকৃত হয়ে যাওয়া। তো যেহেতু গরীয় প্রাকৃতির পরিণত অবস্থা, গরীয় অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত এবং অনেকেই এই মত সমর্থন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে। একটু দুর্বোধ্য মনে হলেও আমরা যদি এই প্রবন্ধটি 2 থেকে 3 বার করে পড়ি এবং ক্লাস লেকচারটি সাথে রাখি, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। আর তোমাদের বাড়ির কাজ রয়েছে, এটি বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ নাম্বার 12, 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এখান থেকে তৈরি করবে, লেখক পরিচিতি এবং গদ্যটি মিলিয়ে। এটি একটি প্রবন্ধ, বাংলা ভাষার জন্মগত এটি একটি প্রবন্ধ। আচ্ছা, এখানে শব্দার্থগুলো রয়েছে, কিছু কিছু নতুন শব্দ তোমরা পেয়েছো, এগুলো পড়ে নিবে। আমি একটু পাঠ পরিচিতিটি আলোচনা করতে চাই। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী কত সরোবর বা বাংলা ভাষার জীবনী, আমরা এখানেই দেই যে কত নদী কত সরোবর, তার একটা রচনা, তার থেকে তার একটা পার্ট হচ্ছে এই বাংলা ভাষার জন্মকথা। এই প্রবন্ধ গ্রন্থ থেকে এটি সংকলিত করা হয়েছে। এই প্রবন্ধের লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, শব্দেরও বদল ঘটে এবং সঙ্গে শব্দের অর্থেরও। যখন ধ্বনি বদলাবে তখন স্বাভাবিকভাবে শব্দ বদলাবে এবং বাক্য পরিবর্তন হবে, শব্দগুলোর অর্থ পরিবর্তিত হয়। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়, আর এই প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। যে মাস পিপল যে ভাষা ব্যবহার করতো, গণমানুষের যে ভাষা, সেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় শাখা। যে ইউরোপ এবং ইন্ডিয়ার যে ভাষা বংশটি আমরা পেয়েছি, ইন্দো ইউরোপীয় ভাষা, তার একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি বাংলা ভাষার অনেক অনেক পূর্বের একটি স্তর। এই প্রাকৃত ভাষাগুলো বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। যে প্রাকৃত রূপগুলো তৈরি হয়েছিল সেগুলো অনেকটা বিকৃত বা পরিবর্তিত হয়ে অপভ্রংশ এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গরীয় প্রাকৃতের পরিবর্তিত রূপ গরীয় অপভ্রংশ বলে মনে করেন। আর গরীয় অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে বাংলা। অর্থাৎ হুমায়ুন আজাদ বা যিনি এই গ্রন্থটি সমালোচনা লিখেছেন, তিনিও বলছেন যে গরীয় অপভ্রংশ থেকে, যে গরীয় বা ভারতের যে নদিয়া যে অঞ্চলটি ছিল, বাংলাদেশে যে কুষ্টিয়া বা ভারতের সাথে যে অংশটি সংযুক্ত, এই অঞ্চলে যে ভাষা, বর্তমানে আমরা যে শুদ্ধ বাংলা ভাষাটি ব্যবহার করছি, এই অঞ্চলের ভাষার পরিণত রূপই হচ্ছে এই আজকের শুদ্ধ প্রমিত বাংলা ভাষা। শিক্ষার্থীরা, জানলাম বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে। এই পাঠটি তোমরা যদি না বোঝো, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। বাড়ির কাজ যথাসময়ে জমা দিবে, রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। যারা এখনো কোনো বাড়ির কাজ জমা দেয় না, তারা অবশ্যই বাড়ির কাজগুলো জমা দেওয়ার জন্য আন্তরিক হবে। যারা জমা দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফিজ।